আসসালামু আলাইকুম। এসএসসির প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ঢাকা বোর্ড ২০২৪-এ আসা এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। এটা তোমাদের পঞ্চম অধ্যায় থেকে আসছে, ঠিক আছে? প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল। তার ভাইয়ের হাতে ২০০ গ্রাম ভর এবং 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বল ছিল। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরটির পানির গভীরতা 3 মিটার, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। তোমাকে এই 4টি প্রশ্ন করেছে সেখান থেকে। উদ্দীপকের এই আমরা যে ক এবং খ আছে এটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা হচ্ছে গ এবং ঘ আলোচনা করব, ঠিক আছে? একদম ভিডিওর শেষের দিকে গিয়ে আমরা ক এবং খ আলোচনা করব। সো ধৈর্য ধরে ভিডিওটি দেখো। ওকে, সো তোমাদেরকে গ নাম্বারটা বলছে যে পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, পুকুরের পানির ভিতরে যদি কোনো বিন্দুতে চাপ নির্ণয় করতে চাও, পানির ভিতরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করতে চাও, তাহলে সূত্র হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি। আমি আবার বলতেছি, পানির ভিতরে যে কোনো বিন্দুতে, তরলের ভিতরে যে কোনো বিন্দুতে তুমি চাপ নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি। চলো আমরা গ নাম্বার বের করার জন্য এখানে তুলে নেই। গ আমরা জানি এখানে কি, তরলের ভিতরে যে কোনো বিন্দুতে চাপ কি, এইচ রো জি, ঠিক আছে? সুতরাং পি ইকুয়াল টু এইচ রো জি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তোমাকে এখানে সবগুলো মান দেওয়া আছে। এই যে এইচ এর মান দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে, তারপরে জি এর মানও দেওয়া আছে, ঠিক আছে? তুমি খেয়াল করো, এই যে রো রো হচ্ছে পানির ঘনত্ব, সেটা কত দেওয়া আছে? সেটা হচ্ছে 1000। এখান থেকে তোলো 1000 কেজি পার মিটার কিউব। জি এর মান দেখো দেওয়া আছে, এইচ জি, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি জি এর মান নাও দিত তাও কিন্তু তুমি জানো জি এর মান কি, এটা ধরে নিতে হয়, ঠিক আছে? এইচ এর মান কত দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস। মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল। তার ভাইয়ের হাতে এত গ্রাম ভর এত গ্রাম আয়তনের একটি বল ছিল। এই যে দেখো, পুকুরটির পানির গভীরতা হচ্ছে 3 মিটার, এটাই হচ্ছে তোমার এইচ এর মান, ঠিক আছে? 3 মিটার। একটা জিনিস তোমাদেরকে আমি একটু খেয়াল করো, এটা ধরো একটা পুকুর। হ্যাঁ, এটা ধরো একটা পুকুর। এটা হচ্ছে পুকুরের উপরের তল, যেটা আমরা দেখতে পাই, হ্যাঁ, পানির উপরের লেয়ার। এটা হচ্ছে পুকুরের নিচের লেয়ার। তাহলে এই যে হাইট, এই হাইটটা হচ্ছে তোমার এইচ, এই হাইটটা হচ্ছে এইচ ইকুয়াল টু 3 মিটার। এখানে খেয়াল করো, তরলের ক্ষেত্রে হাইটটা সব সময় সারফেস থেকে মাপতে হয়। কেন? কারণ তুমি তো এখান থেকে হাইট মাপতে পারবা না। এখান থেকে কি উপরের দিকে হাইট মাপতে পারবা? তা তো পারবা না, কারণ তুমি তো তলায় থাকো না, তুমি থাকো তরলের উপরে। সেজন্য তরলের ক্ষেত্রে সব সময় হাইটটা তরলের যে উপরের তল আছে সেখান থেকে মাপতে হয়। তো আমাদের উপর থেকে পুকুরের যে তলদেশ সে পর্যন্ত হাইট হচ্ছে 3 মিটার। এখানে সেটা বলে দিছে, কারণ পুকুরের পানির গভীরতা 3 মিটার মানে কি, মানে তলদেশের 3 মিটার নিচে আছে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের, আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো। এখন চলো, দাঁড়াও, এই পার্টটা আমি একটু রিমুভ করে দিই। ওকে, এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে এই মানগুলো বসাবো। সিম্পলি এইচ এর মান হচ্ছে আমরা 3 বসাবো, রো হচ্ছে 1000, জি হচ্ছে 9.8। একটা ক্যালকুলেটার ইউজ করবা তুমি, আমিও করি, দাঁড়াও। আমি ক্যালকুলেটারে অ্যান্সার পেলাম 29,400 প্যাসকেল। দেখো, এটাকে প্যাসকেল না লিখে তুমি এটাকে কিন্তু নিউটন পার মিটার স্কোয়ারও লিখতে পারো। মনে রাখবা, প্যাসকেল, 1 প্যাসকেল যে কথা, 1 নিউটন পার মিটার স্কোয়ার একই কথা, কারণ এগুলো সবই হচ্ছে এসআই একক। হ্যাঁ, এসআই একক মানে আন্তর্জাতিক একক। এর পরবর্তী প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে, বলটি পানিতে ডুবে যাবে কি না, তাই না? বলটা পানিতে ডুববে কি না, এই জন্য আমরা অনেকগুলো কনসেপ্ট ইউজ করতে পারি। বিশেষ করে আমরা ঘনত্বের কনসেপ্টটা ইউজ করবো তোমাদের সাথে, কারণ ঘনত্ব দিয়ে বের করাটা কম্পারেটিভলি অনেক সোজা, ঠিক আছে? আবার অনেকে এখানে হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল ইউজ করতে পারো। সেটা হচ্ছে প্রথমে বলের ওজন বের করবা, তারপরে অপসারিত তরলের ওজন বের করবা, দেখবা যে কোনটা বেশি। যদি বলের ওজনের থেকে অপসারিত তরলের ওজন বেশি হয়ে যায়, তখন আমরা বলবো যে বলটি ভাসবে। হ্যাঁ, তাহলে চলো আমরা লিখি ঘ নাম্বার। এখানে হচ্ছে আমাদের তরলের ঘনত্ব দেওয়া আছে 1000। তরলের ঘনত্ব রো ডব্লিউ হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এবার আমরা
এবার আমরা বলেরও ঘনত্ব বের করব, বুঝতে পারছো? ভলের ঘনত্ব, ভলের বলতেছি না, বলের, যাই হোক, বলের ঘনত্ব হচ্ছে রো, হ্যাঁ রো দিয়ে লিখলাম, রো এস লিখতে পারো, রো দিয়ে লিখলাম শুধু আমি। আচ্ছা, ঘনত্ব কীভাবে বের করে? ঘনত্ব মানে হচ্ছে এম বাই ভি, মানে ভর বাই আয়তন, তাই না? ভর বাই আয়তন। সো ভর এইদিকে, আয়তন এইদিকে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে ভর কত দেওয়া আছে, এই যেখানে খেয়াল করো, ভর দেওয়া আছে তোমাকে 200 গ্রাম। তাহলে লেখো যে 200 গ্রাম। ওকে, সো 200 গ্রামকে তুমি যদি কেজিতে নিয়ে যাও তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করে ক্যালকুলেটার দেখবা এটা 0.2 কেজি হয়। এখন আরেকটা জিনিস তোমার লাগবে হচ্ছে আয়তন, এই যে আয়তন দিয়ে দিছে 250 সেন্টিমিটার কিউব আয়তন, ভি হচ্ছে 250 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবকে যদি তুমি মিটার কিউবে নিতে চাও, তোমাকে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছো? আমি আবারও বলি, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে নিতে হলে 10⁻6 দিয়ে সাথে গুণ করতে হয়। তাহলে এখন তুমি এই মানগুলো বসাও, এম এর মান হচ্ছে 0.2 কেজি, আর তোমার এটা হবে 250 × 10⁻6 তোমার মিটার কিউব। খেয়াল করো, এই এককে নেওয়ার কারণ আছে, এটা কিন্তু এসআই একক, সব এসআই এককে নিবা, বুঝতে পারছো? কারণ তোমার এটাও এসআই একক। সো আমি ক্যালকুলেটারে হিসাব করে এটা পেলাম হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। এখন এই জিনিসটার মানে কি খেয়াল করো, আমাদের আমাদের যে বলের যে ঘনত্ব, বলের ঘনত্বটা কিন্তু কম। দেখো, বলের ঘনত্ব হচ্ছে থেকে তরলের ঘনত্ব যথেষ্ট বেশি। অর্থাৎ যেহেতু আমাদের বলের ঘনত্বটা, খেয়াল করো, এটা ধরো যে পুকুর, হ্যাঁ, এটা ধরো যে পুকুরের সারফেস, আর আমাদের কাছে একটা বল আছে, লেটস সে সেই বলটা হচ্ছে এটা। এই বলটা কি করতেছে? এটা হচ্ছে ডুবে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সে যেহেতু তার ঘনত্ব হচ্ছে তরলের ঘনত্ব বেশি, বলের ঘনত্ব কম, সেজন্য খেয়াল করো কত পার্সেন্ট কম। এখানে 800কে তুমি 1000 দিয়ে ভাগ করো, তাহলে তুমি এটা কাটা, তাহলে 8/10, তার মানে 0.8 হবে। 0.8কে যদি পার্সেন্টেজে নাও তাহলে 80%, তাই না? 80% হবে। তাহলে 80% মানে সে হচ্ছে কি করবে, 80% সে ডুবে থাকবে, তার মানে, ঠিক আছে? সো এখানে যদি চিন্তা করো, আমরা যদি একটু ছবিটা আঁকি আবার, আমাদের বলটা কি করবে, এই বলটা হচ্ছে 80% ডুবে থাকবে, তার মানে এইভাবে বলের একটু অংশ উপরে থাকবে আর পুরাটাই প্রায় নিচের দিকে থাকবে। এই যে এই অংশটুকু পুরাটাই নিচের দিকে থাকবে, পানির নিচে থাকবে। তো আশা করি বুঝতে পারতেছো যে আসলে কিভাবে আমরা ধারণা করতে পারি ঘনত্ব থেকে। এখন তুমি চাইলে এটাকে আর্কিমিডিসের প্রিন্সিপাল ইউজ করেও করতে পারো। তো এইটা যদি তুমি এইটুকু যদি করো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। তুমি লিখবা যেহেতু, তুমি এখানে লিখবা যেহেতু, আচ্ছা আমি তো এখানে লিখছি, অতএব এই জিনিসটাকে আমি একটু পরে লিখি, হ্যাঁ। সো যেহেতু এটাকে এখানে যেহেতু লেখা উচিত ছিল, যেহেতু এত অতএব এত। দেখো, যেহেতু তোমার রো এর মান হচ্ছে পানির যেই রো সেটা থেকে কম, সেহেতু বা অতএব বলটি 80% নিমজ্জিত অবস্থায় ভাসবে। বলটি 80% নিমজ্জিত অবস্থায় ভাসবে, পুরোপুরি নিমজ্জিত থাকবে না, ঠিক আছে? নিমজ্জিত অবস্থায় ভাসবে। প্রথম কথা ভাসবে, কিন্তু কতটুকু পার্সেন্ট সেটা বলাটা খুব একটা জরুরি কিছু না, তুমি চাইলে বলতে পারো 80% নিমজ্জিত অবস্থায় ভাসবে। সো এটা আমরা কিন্তু ঘনত্ব থেকে আইডিয়া পেয়ে গেছি। সো আর্কিমিডিসের নীতি থেকে আমরা এখন প্রমাণ করবো, কিন্তু পরীক্ষায় তোমরা যে কোনো একভাবে করবা যেটা তোমার কাছে সহজ মনে হয়, ঠিক আছে? তা এটা প্রমাণ করার জন্য তোমার হচ্ছে আর্কিমিডিসের নীতি লেখা লাগবে না, তুমি জাস্ট লিখবা যে বস্তুর ওজন, প্রথমে লিখবা বস্তুর ওজন। এখানে বস্তুর ওজন কত দেখো তো, বস্তুর ওজন হচ্ছে আমরা লিখবো যে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে লেটস সে এম ইন্টু জি, আমরা জানি ওজনের সূত্র হচ্ছে এম ইন্টু জি। দেখো বস্তুর ভর দেওয়া আছে তোমাকে, এবং সেটা আমরা ক্যালকুলেট করছিলাম 0.2 কেজি, 0.2 কেজি। সেখানে বসাও 0.2 কেজি ইন্টু 9.8, আমরা যদি হিসাব করি এটা হবে 1.96 নিউটন। বলের একক, ওজন তো এক ধরনের বল, তাই না? সো বলের একক হচ্ছে নিউটন। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার তুমি বের করবা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, এটা বের করবা। বস্তু বলতে এখানে ওই যে বলটা যেটা পড়ে গেছে বাচ্চাটার হাত থেকে আর কি, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন সেটা হচ্ছে বের করবা। এটা বের করার ফর্মুলা হচ্ছে তোমার ভি রো জি, ঠিক আছে? ভি রো জি, কিন্তু এই রো কিন্তু তোমার সেই তরলের রো,
তরলের ঘনত্ব। এই ভি কিন্তু যেই পরিমাণ তরলকে অপসারণ করে সেই তরলের ওজন, সরি নট ওজন, মানে আয়তন। এখন কি পরিমাণ তরলকে অপসারণ করবে সেটা হচ্ছে বস্তুর নিজের যতটুকু আয়তন সেই আয়তনের তরলকেই তো অপসারণ করবে। সো আয়তন হচ্ছে আমরা এখান থেকে নিয়েছিলাম 215 × 10⁻⁶। আমরা সেই মানটা এখানে বসাবো। আমরা এখানে বসাবো হচ্ছে 250 × 10⁻⁶। আর আমাদের পানির যে ঘনত্ব সেটা হচ্ছে 1000, আর জি এর মান হচ্ছে 9.8। এই সবগুলো বসিয়ে আমরা পাই 2.45 নিউটন। 2.45 নিউটন এটা পাই। ওকে, তো এখানে এখন আমরা তিনটা জিনিস একটু শিখি। দেখো, বস্তুর ওজন, হ্যাঁ, বস্তুর ওজন যদি তোমার বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয় তাহলে কি হবে, এই একটা ক্ষেত্র। আরেকটা হচ্ছে যদি আমাদের বস্তুর ওজন, ধরো যে বস্তুর ওজন, আচ্ছা দাঁড়াও পুরোটা কপি করি একসাথে। যদি বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের থেকে বেশি হয়, লেটস সে এটা হচ্ছে বড়, হ্যাঁ এটা হচ্ছে বেশি। আর আরেকটা ক্ষেত্রে আমরা ধরবো যে যদি বস্তুর ওজনটা কম হয় বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের, তিনটা ক্ষেত্রে তিন রকম ফলাফল ঘটবে। আমরা তিনটাই লিখে তোমাদেরকে আগে এই থিওরিটা একটু বুঝাই দিই। তাহলে 2 নাম্বার যে ক্ষেত্রটা আছে, দেখো আমাদের বস্তুর ওজনটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরল ওজনের থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে বস্তুটি ডুবে যাবে। ওকে, এক্ষেত্রে হচ্ছে ডুবে যাবে। আচ্ছা, আর যদি আমাদের বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরল ওজনের থেকে কম হয় এক্ষেত্রে বস্তুটি ভেসে থাকবে। এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, সো মাথায় রাখবা এই কথাগুলো। আর যদি বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরল ওজনের সমান হয় সেক্ষেত্রে বস্তুটি সম্পূর্ণ ডুবে থাকা অবস্থায় ভেসে থাকবে। বস্তুটি সম্পূর্ণ ডুবে থাকা অবস্থায় ভেসে থাকবে। ঠিক আছে, ওকে, ভেসে থাকবে। সো আমাদের এই কেসে তুমি দেখো আমাদের হচ্ছে বস্তুর ওজন হচ্ছে কম। তাহলে এটা কোন ক্ষেত্রে হইলে বলো তো দেখি, এই যে বস্তুর ওজন কম, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে বস্তুটি ভেসে থাকবে, যেটা আমরা কিন্তু আগে আমরা যে ঘনত্ব দিয়ে বের করছি সেখানেও কিন্তু তাই পাইছি যে বস্তুটি ভেসে থাকবে। সো অতএব তুমি যেভাবেই লেখো না কেন তুমি এই তিনটা লিখে দিবা, ধরো স্যারকে লিখে দেওয়ার পরে স্যারকে বলবা স্যার আমাদেরটা 3 নাম্বারটাকে ফলো করে, অর্থাৎ বস্তুটি ভেসে থাকবে, তবে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। পুরোপুরি ভেসে থাকা তো আসলে সম্ভব না, কারণ তাহলে তো কোনো প্রকার বুয়েন্ট ফোর্সই কাজ করবে না, সেখানে প্লবতাই কাজ করবে না। তোমার যদি এই ভিডিওটা দেখে তোমার যদি কনফিউশন হয় এই ঘ নাম্বারটা দেখে, তাহলে তুমি এই নিয়মে করতে পারো, এই আর্কিমিডিসের এই ব্যাপারটা দিয়ে না করে। বাই দ্য ওয়ে, এই নীতিটা কিন্তু আর্কিমিডিসের নীতি না, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ভেসে থাকা আর ডুবে থাকার শর্ত। যদি তুমি আর্কিমিডিসের নীতিটা বুঝতে চাও ঠিকঠাক মতো, তাহলে আমার চ্যানেলে এই চ্যাপ্টারের একটা প্লেলিস্ট আছে, তোমাদের এই 5th চ্যাপ্টারে একটা প্লেলিস্ট আছে আর্কিমিডিসের নীতির উপর। সেই প্লেলিস্টে গিয়ে তুমি চেক করে দেখতে পারো, সেখানে আর্কিমিডিসের নীতির উপর একটা ভিডিও আপলোড করা আছে, ঠিক আছে। তো এই জন্য আর সাথে সাথে এটাও বলে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবার আমরা তোমাদের ক এবং খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের ক নাম্বারে আছে অস্পর্শ বল কাকে বলে। তো শব্দটা শুনেই বুঝতেছো এমন বল যেখানে দুইটা বস্তু একজন আরেকজনকে স্পর্শ করে না। সো দুইটি বস্তুর প্রত্যক্ষ যদি স্পর্শ না থাকে, প্রত্যক্ষ স্পর্শ ছাড়া বা সংস্পর্শ ছাড়া যে বল কাজ করে সেটাই হচ্ছে ছাড়াই যে বল ক্রিয়া করে সেটাই হচ্ছে তোমার অস্পর্শ বল বলে। তো এই গেল আমাদের ক নাম্বারটা। এবার আমরা আসি খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলছে, ভরবেগের সংরক্ষণ সূত্র যথাসম্ভব, তাই না? ভরবেগের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো, এটা হচ্ছে তোমার খ নাম্বারে লিখছে। ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে কোনো একটা সিস্টেমে যদি কোনো প্রকার বাহ্যিক বল ক্রিয়া না করে তাহলে ওই সিস্টেমের হচ্ছে মোট ভরবেগ সংরক্ষিত থাকে, ঠিক আছে। সো
লেটস সে যে কোনো সিস্টেম বলতে সেটা ক্লোজ সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম হইতে হবে। বিচ্ছিন্ন সিস্টেমে কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে, কোনো বাহ্যিক বল প্রয়োগ না করলে, তার মানে সিস্টেমের ভিতরে যেন বাহির থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, প্রয়োগ না করলে সিস্টেমের মোট ভরবেগ সংরক্ষিত থাকে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। সিস্টেমের মোট ভরবেগ সংরক্ষিত থাকে, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে তোমার স্টেটমেন্ট, এটা তুমি হচ্ছে স্টেটমেন্ট আকারে লিখবা। এখন আমরা সহজ ভাষায় বলতে পারি, একদম সহজ একটা ল্যাঙ্গুয়েজে আমি বলতে পারি তোমাকে, যে যদি কোনো একটা সিস্টেমের ভিতরে, ধরো এটা একটা সিস্টেম, এরকম একটা দিয়ে ভিতরের সিস্টেম দিলাম, এখানে অনেকগুলো পার্টিকেল আছে, লেসে 4-5টা আছে, এবং একজন প্রত্যেকের ভর আছে আলাদা আলাদা, প্রত্যেকের হচ্ছে আলাদা আলাদা বেগ আছে, হ্যাঁ, এবং সবাই সবার সাথে সংঘর্ষ ঘটাচ্ছে। সংঘর্ষের ঠিক আগের মুহূর্তে তাদের যে ভরবেগ, সংঘর্ষের ঠিক পরের মুহূর্তে তাদের মোট ভরবেগ হচ্ছে সমান হবে, যেহেতু এটা একটা ক্লোজ সিস্টেম এবং যেহেতু কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই। এরা কিন্তু নিজেদের সাথেই নিজেরা কিন্তু মারামারি করছে, ধাক্কাধাক্কি করছে, বাহির থেকে আমরা কোনো প্রকার বাহ্যিক বল দেই নাই। সেজন্য সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগ কমপ্লিটলি সেম। সেজন্য আমরা বলবো সহজ ভাষায়, সংঘর্ষের আগের ভরবেগ ইকুয়াল টু হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ। সো এই হচ্ছে আজকের আলোচনা, ঠিক আছে। এবার এটাকে তুমি আরেকটু সুন্দর করে ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে, উদাহরণ দিয়া। আমি যেমন একটা ছবি আঁকছি, এখানে তুমি 2টা বস্তু নিতে পারো, 3টা বস্তু নিয়ে বলতে পারো স্যার এদের ভর m1 m2, হ্যাঁ, m3, এভাবে বলতে পারো। তারপর তুমি বললা স্যার m1 v1, m1 v1 না, ধরো এদের আদিবেগ m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 ইকুয়াল টু হবে m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3।